Hello everyone, welcome to DD Physics সেমিস্টার 1 রামান ব্যাচের আজকে ফার্স্ট ক্লাসে যে তোমাদের আমি ওরিয়েন্টেশন ক্লাস বা ইন্ট্রোডাক্টরি ক্লাস যেটা নিয়েছিলাম সেই ক্লাসে টোটাল সিলেবাস ডিসকাস করা আছে কোন টপিক থেকে বা কোন ইউনিট থেকে কত মার্কস সেটাও কিন্তু সেখানে লেখা আছে, কোন ইউনিট কতদিন ক্লাস লাগবে কোন ইউনিটের জন্য সব কিছুই কিন্তু ডিসকাস করা আছে। তো এই ভিডিওটা দেখার আগে সেই যে তোমার ইন্ট্রোডাক্টরি ক্লাসটা আছে সেটা দেখে নিও, তাতে তোমাদেরই টোটাল স্ট্র্যাটেজি বা টোটাল যে প্ল্যানটা আছে সেটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া আসবে। ওকে, তো আজকে আমরা ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট ক্লাস শুরু করতে যাচ্ছি। ওকে, তো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের কি ভৌত জগৎ এবং পরিমাপ। এটা শুরুই হয় ভৌত রাশি থেকে। ভৌত রাশি বলতে আমরা কি বুঝি? ভৌত রাশি বলতে আমরা বুঝি যে যেসব রাশি পরিমাপযোগ্য তাদেরকে আমরা কি বলবো? ভৌত রাশি। উদাহরণ কি দেওয়া যায়? উদাহরণ দেওয়া যায় পরিমাপযোগ্য, যেমন তুমি দৈর্ঘ্য পরিমাপ করতে পারো, তুমি কি পরিমাপ করতে পারো? আয়তন পরিমাপ করতে পারো। তুমি কি পরিমাপ করতে পারো? ক্ষেত্রফল পরিমাপ করতে পারো, বেগ পরিমাপ করতে পারো, আরও অনেক কিছু যেটা লিখে শেষ করা যাবে না। তো ভৌত রাশির উদাহরণ লিখে কিন্তু শেষ করা যাবে না। যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায় তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা ক্লিয়ারলি বলবো ভৌত রাশি, বা যেটাকে ইংরেজিতে বলে কি ফিজিক্যাল কোয়ান্টিটি। ইংরেজিতে কি বলে? ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, বোঝা গেল? বাংলা নামগুলোর পাশাপাশি আমরা ইংরেজি নামগুলোকে কিন্তু খেয়াল রাখবো, তাতে আমাদের পরবর্তীতে সুবিধা হবে। আর বাংলায় শুধু বাংলা পড়ে গেলে পরবর্তীতে যখন ইংরেজি টার্মগুলো আসবে তখন কিন্তু অনেকটা ভ্যাবাচ্যাকা খেতে হয়। তাহলে যাদেরকে পরিমাপ করা যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে কি ভৌত রাশি। ওকে, এবার ভৌত রাশির না শ্রেণী বিভাগ আছে। ভৌত রাশির শ্রেণী বিভাগ করা যায়। ভৌত রাশিকে দুভাগে ভাগ করা যায়। ওকে, ভৌত রাশিকে কয় ভাগে ভাগ করা যায়? দুভাগে ভাগ করা যায়। ওকে, ভৌত রাশিকে দুভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে মৌলিক রাশি বা এদেরকে আমরা প্রাথমিক রাশিও বলতে পারি। মৌলিক রাশি বা এদেরকে আমরা প্রাথমিক রাশিও বলতে পারি। আরেকটা হচ্ছে লব্ধ রাশি। এক নম্বর হচ্ছে কি মৌলিক রাশি বা প্রাথমিক রাশি, আরেকটা হচ্ছে কি লব্ধ রাশি। এবার বলবে স্যার মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলতে আমরা কি বুঝি? মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলতে আমরা কি বুঝি? দেখো, যাদেরকে যে সমস্ত ভৌত রাশি অন্য ভৌত রাশির উপর নির্ভর করে না, তার মানে মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কি অন্য ভৌত রাশির ওপর নির্ভর করে না। অন্য ভৌত রাশির ওপর নির্ভর করে না, তারা হচ্ছে কি? তারা হচ্ছে আমাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। তার মানে লব্ধ রাশি কী হবে? ঠিক তার উল্টোটা হবে। তার মানে কি অন্য ভৌত রাশির ওপর নির্ভর করে। সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে লব্ধ রাশি। তো বেসিক্যালি মৌলিক রাশি বা প্রাথমিক রাশি আমাদের কাছে আছে কটা? মৌলিক রাশি বা প্রাথমিক রাশি আছে আমাদের কাছে 7খানা, নাম্বার 7, 7খানা মৌলিক রাশি বা প্রাথমিক রাশি আছে। তারা কি কি? এক নম্বর হচ্ছে
ভর, 2 নম্বর দৈর্ঘ্য, 3 নম্বর সময়, 4 নম্বর তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য। 6 নম্বর কি? উষ্ণতা। 7 নম্বর কি? পদার্থের পরিমাণ। 7 নম্বর হলো পদার্থের পরিমাণ। তাহলে আমাদের কাছে কয়খানা মৌলিক রাশি আছে? 7খানা মৌলিক রাশি আছে এবং তারা কি কি আমি লিখলাম। ঠিক আছে, এবার এই ভর, কেন এদেরকে মৌলিক রাশি বলা হচ্ছে? কারণ এরা অন্য ভৌত রাশির উপর নির্ভর করে না। যেমন ভর, ভর অন্য কোনো ভৌত রাশির উপর কিন্তু নির্ভর করছে না। ভর দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, সময়ের উপর নির্ভর করে না, বা আর যে মৌলিক রাশিগুলোর লেখা আছে তাদের কারোর উপরেই নির্ভর করে না। ভর হচ্ছে একটি স্বাধীন ভৌত রাশি, তাই একে বলা হচ্ছে কি? মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। লব্ধ রাশি কি? লব্ধ রাশির তো উদাহরণ প্রচুর আছে। লব্ধ রাশির উদাহরণ লিখে শেষ করা যাবে না, তাও যদি আমি কয়েকটা উদাহরণ লেখার চেষ্টা করি তাহলে কি হবে? তাহলে ওই যে ক্ষেত্রফল একটি লব্ধ রাশি, আয়তন লব্ধ রাশি, ঘনত্ব লব্ধ রাশি। কেন এরা লব্ধ রাশি? কারণ দেখো ক্ষেত্রফল যে আছে, ক্ষেত্রফল যে আছে এ কি হচ্ছে? এ তৈরি হচ্ছে দুটো দৈর্ঘ্য দিয়ে, দুটো দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল তৈরি হচ্ছে। বা সব থেকে ভালো বুঝতে পারবে ঘনত্ব, ঘনত্ব কি দিয়ে তৈরি হচ্ছে? ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব ভরের উপরেও নির্ভর করছে, ঘনত্ব আয়তনের উপরেও নির্ভর করছে। তো যারা নির্ভর করে তারা তো আর মৌলিক রাশি হতে পারে না, তার মানে তারা কি রাশি? তারা হচ্ছে লব্ধ রাশি। এছাড়াও দিকের ওপর নির্ভর করে, এছাড়াও দিকের ওপর নির্ভর করে কি করা হয়? এই ভৌত রাশিকে দুভাগে ভাগ করা হয়। দিকের ওপর নির্ভর করে ভৌত রাশিকে কি করা হয়? দুভাগে ভাগ করা হয়। তার মানে আবার আমি ভৌত রাশিকে দুভাগে ভাগ করতে পারি। কিসের উপর নির্ভর করে? দিক। কি কি? একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। একটা হচ্ছে স্কেলার রাশি, আরেকটা কি হবে? আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। আমরা ছোটবেলা থেকেই জানি স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে শুধু মান আছে। স্কেলার রাশির কি? শুধুমাত্র মান আছে। আর ভেক্টর রাশি কি? মান তার সাথে সাথে অভিমুখও আছে। অভিমুখ মানে দিক। আমরা ক্লাস 11-এ ভেক্টর আমরা ডিটেলসে পড়ব। স্কেলার রাশির যদি একটি উদাহরণ দেই, স্কেলার রাশির একটি উদাহরণ হচ্ছে ভর, একটি উদাহরণ যে ভরের কোনো কিন্তু অভিমুখ নেই, শুধুমাত্র কি আছে? শুধুমাত্র আছে মান। ভেক্টর রাশির যদি একটি উদাহরণ দেই, ভেক্টর রাশির একটি উদাহরণ হচ্ছে বল, যার মান এবং অভিমুখ দুই আছে। ঠিক আছে, তার মানে আমরা বেসিক্যালি আমাদের এখানে ফোকাস করতে হবে লব্ধ রাশি এবং ভৌত রাশির, লব্ধ রাশি এবং মৌলিক রাশির ওপর। ঠিক আছে, আচ্ছা, এইগুলো আমার ভৌত রাশি এবং তার শ্রেণী বিভাগ। ওকে, ভৌত রাশি এবং তার শ্রেণী বিভাগ। চলো দেখি নেক্সটে কি আছে। নেক্সটে আছে হচ্ছে একক। আচ্ছা, এবার একক জিনিসটা কি? ধরো তুমি দোকানে গিয়ে বললে আমাকে 2 কেজি, আমাকে 2 চাল দাও। দোকানদারকে বললে আমাকে 2 চাল দাও। 2 চাল দেওয়ার কথাটি কিন্তু টোটালি কি হচ্ছে? অর্থহীন। এটা টোটালি কি হচ্ছে? এটা টোটালি হচ্ছে অর্থহীন, মানে মিনিংলেস। তার মানে তোমাকে কি বলতে হতো? তোমাকে বলতে হতো 2 কেজি চাল দাও। ঠিক আছে, 2 কেজি চাল দাও। আবার ধরো কি, তুমি আছো এবং তোমার এক বন্ধু, সে আছে তো অনেক দূরে, সে মনে করো বিদেশে থাকে। তাহলে ধরো তোমার কাছে 1 মিটার মানে এতটুকু, এতটুকু কত? 1 মিটার। এবার তোমার বন্ধুর কাছে যদি 1 মিটার
এত বড় হয়ে যায় তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে গন্ডগোল। তাহলে কি হয়ে যাবে? তাহলে গন্ডগোল হয়ে যাবে। মানে তোমার কাছে 1 মিটারের দৈর্ঘ্য যতখানি, তোমার বন্ধুর কাছে কিন্তু 1 মিটারের দৈর্ঘ্য ততখানি নয়, তার থেকে অনেকটা বেশি। সেই জন্য আমাদের প্রয়োজন হলো কি এককের। কেন এককের প্রয়োজন হলো? যে একটা প্রমাণ হিসাব ধরে তার গুণিতক আকারে আমরা বাকি ভ্যালুগুলোকে বা বাকি মানকে আমরা কি করব? প্রকাশ করব। তার মানে প্রমাণ হিসাবে ধরো যে আমার কাছে এই যে দণ্ডটা আছে, এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এটা প্রমাণ, অর্থাৎ এটা সবাইকে মানতে হবে যে না, এই দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে কি 1 মিটার। এটা সবাইকে কিন্তু মানতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, স্বীকার করতে হবে। তাহলে পরবর্তীতে কেউ যদি 5 মিটারের একটি রড চায়, তাহলে এর কি করতে হবে? এই দৈর্ঘ্যের 5 গুণ করে দিতে হবে। এর দৈর্ঘ্যের কি করতে হবে? 5 গুণ করে দিতে হবে। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো 5 মিটার লেন্থ, 5 মিটার দৈর্ঘ্য আমরা তখন পাবো। ওকে, তাহলে একক বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট প্রমাণ যার সাপেক্ষে আমরা যখন মেজারিং করব বা পরিমাপ করব, সেই ভ্যালুর গুণিতক হিসাবে সে নিব। ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একক। এবার এককের বিভিন্ন পদ্ধতি আছে, যদিও এগুলো এখন প্রয়োজন নয়। এককের বিভিন্ন পদ্ধতি আছে। কি? এসআই পদ্ধতি আছে, সিজিএস পদ্ধতি আছে, এবং কি আছে? এফপিএস পদ্ধতি আছে। আরও পদ্ধতি আছে, তার মধ্যে এই তিনটেই আমাদের দরকার হয় মানে এই তিনটে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর এবং সময়, প্রথমে যদি ভরের কথা বলি, ভরকে কেজি এককে প্রকাশ করা হয়, দৈর্ঘ্যকে মিটার এককে প্রকাশ করা হয়, এবং সময়কে সেকেন্ড এককে প্রকাশ করা হয়। সিজিএস পদ্ধতিতে ভরকে গ্রাম এককে প্রকাশ করা হয়, দৈর্ঘ্যকে সেন্টিমিটার এককে প্রকাশ করা হয়, এবং সময়কে সেকেন্ড এককে প্রকাশ করা হয়। এফপিএস সিস্টেমে ভরকে পাউন্ড এককে প্রকাশ করা হয়, দৈর্ঘ্যকে ফুট এককে প্রকাশ করা হয়, এবং সময়কে সেকেন্ড এককে প্রকাশ করা হয়। ঠিক আছে, এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিন্তু আমরা জানি, যেমন 1 কেজি সমান 1000 গ্রাম, এই সম্পর্কগুলো জানি। এগুলোর খুব একটা এখন আর প্রয়োজন নেই। বোঝা গেল? যেখান থেকে কোয়েশ্চেন আসবে সেটা কি? সেটা হচ্ছে আমার মাত্রা। মাত্রা বলতে আমরা কি বুঝি সেটাকে চলো বোঝা যাক। মাত্রা বলতে আমরা কি বুঝি? দেখো, কোনো একটা লব্ধ রাশি সে তো কি করবে? সে কি করবে? অন্য রাশির ওপর কিন্তু নির্ভর করবে। সে কি করবে? অন্য রাশির ওপর নির্ভর করবে। অন্য রাশির ওপর নির্ভরশীল। বা আরও যদি স্পেসিফিক্যালি বলি যে লব্ধ রাশি কি হবে? লব্ধ রাশি যে মৌলিক রাশিগুলো আছে, মৌলিক রাশি বা প্রাথমিক রাশি, মৌলিক রাশির ওপর নির্ভরশীল। মাত্রা বলতে বোঝায় যে কোনো লব্ধ রাশি মৌলিক রাশির ওপর কিভাবে নির্ভরশীল। কোনো লব্ধ রাশি মৌলিক রাশির ওপর কিভাবে নির্ভরশীল, সেটাই হচ্ছে মাত্রা। কিভাবে বোঝাবো? চলো, মনে করো লিখলাম দৈর্ঘ্য। ওকে, তাহলে দৈর্ঘ্যের তার আগে বলে রাখি, তার আগে এই যে মৌলিক রাশিগুলো আছে, ভর, একে আমি কি দিয়ে প্রকাশ করব? একে আমি ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করব। দৈর্ঘ্য, একে আমি কি দিয়ে প্রকাশ করব? একে আমি ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করব। সময়, একে আমি কি দিয়ে প্রকাশ করব? টি দিয়ে, ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করব। তাহলে ক্যাপিটাল এম, ক্যাপিটাল এল, ক্যাপিটাল টি। ঠিক আছে, এই তিনটে আপাতত আমাদের লাগবে মৌলিক রাশি হিসাবে, এম এল টি। ওকে, এবার চলো দেখি একটি
লব্ধ রাশি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সেটা তুমি ত্রিভুজের ক্ষেত্রফল নাও, বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নাও, বা বৃত্তের ক্ষেত্রফল নাও, সেখানে দেখবে অলওয়েজ কি হচ্ছে, কোনো একটি সংখ্যা ইন্টু দৈর্ঘ্য হচ্ছে। যেমন আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে এই যে দৈর্ঘ্য আসছে সেটাও একটা দৈর্ঘ্য, এবং প্রস্থ সেটাও কিন্তু এক ধরনের দৈর্ঘ্যই। কারণ দৈর্ঘ্য আর প্রস্থ কেন বলা হয়, বড়টাকে দৈর্ঘ্য বলা হয়, ছোটটাকে প্রস্থ বলা হয়, আলটিমেটলি দুটোই হচ্ছে কি বলবো, ডিস্টেন্স বা লেন্থ বোঝায়। তার মানে ক্ষেত্রফলের যদি আমি মাত্রা বোঝাতে চাই, তার মানে কি এল ইন্টু এল। সো কি হয়ে গেল ক্ষেত্রফলের মাত্রা, এল স্কোয়ার। ক্ষেত্রফলের মাত্রা কি হয়ে গেল, ক্ষেত্রফলের মাত্রা হয়ে গেল এল স্কোয়ার। এবার মাত্রাকে বোঝানোর জন্য আমরা যার মাত্রা বোঝাবো তাকে থার্ড ব্র্যাকেটে রাখবো। যার মাত্রা বোঝাবো তাকে আমরা কোথায় রাখবো, থার্ড ব্র্যাকেটে রাখবো। ঠিক আছে, তার মানে আফটার অল এটাকে আমি একটু এইভাবে লিখতে পারি, ক্ষেত্রফল কি হচ্ছে এল টু দি পাওয়ার 2 t⁻0। কারণ ক্ষেত্রফলে তো এম আর টি নেই, তাহলে সেটাকে কিভাবে লেখা যায়, m⁻0 t⁻0। এই যে জিনিসটা পেলাম এটাকে কিন্তু বলবো কি, এটাকে বলবো মাত্রীয় সংকেত। কি বলবো, ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত। ভালো করে বোঝো, m⁻0 l স্কোয়ার t⁻0 এটাকে বলবো ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত। আর মাত্রা কোনটা বলবো, ক্ষেত্রফলের মাত্রা এইভাবে বলা হয়, দেখো ভালো করে, মাত্রা এইভাবে বলা হয়, একটা ব্র্যাকেট দেওয়া হয়, ব্র্যাকেট দিয়ে সবার প্রথমে এম এর যে পাওয়ার আছে সেটাকে লেখা হয় 0, তারপর এল এর পাওয়ার লেখা হয় 2, তারপর টি এর পাওয়ার লেখা হয় 0। ঠিক আছে, এটা হচ্ছে মাত্রা, আর উপরেরটা হচ্ছে মাত্রীয় সংকেত। তার মানে মাত্রা থেকে কি বোঝা যাচ্ছে, মাত্রা থেকে বোঝা যাচ্ছে যে ক্ষেত্রফল ভরের উপর নির্ভর করে না, তাই তো 0। ক্ষেত্রফল দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক, তাই দেখো 2 আছে, বর্গের সমানুপাতিক তাই 2 আছে। আর ক্ষেত্রফল সময়ের উপর নির্ভর করে না, তাই দেখো 0 আছে। বোঝা গেল, ক্লিয়ার? চলো আরেকটা নেই চলো। তারপর নেক্সট এক্সাম্পল কি নেওয়া যায়, নেওয়া যায় ঘনত্ব। ওকে, নেক্সট এক্সাম্পল নেওয়া যায় ঘনত্ব। ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। এই চিহ্নটার মানে হচ্ছে রো মানে কি, ভর বাই আয়তন। এবার রো এর যদি ডাইমেনশন লিখতে চাই, রো এর যদি মাত্রা লিখতে চাই, তাহলে কি এম এর মাত্রা লিখতে হবে বাই ভি এর মাত্রা লিখতে হবে, হ্যাঁ কি না? এম যে আছে, এম কি, এম হচ্ছে ভরের মাত্রীয় সংকেত কি, ক্যাপিটাল এম। ভি হচ্ছে কি, ভলিউম বা আয়তন, এর মাত্রীয় সংকেত কি, এল কিউব। তাহলে ঘনত্বের মাত্রীয় সংকেত কি হবে, এম l⁻³ তাহলে এর মাত্রা কি হবে, এর মাত্রা হবে কি হবে 1, এম এর পাওয়ার কত 1, এল এর পাওয়ার কত -3, টি এর পাওয়ার কত 0। তাহলে এটাকে এইভাবে লেখা যায়। ওকে, বোঝা গেল? এটা গেল কি ঘনত্ব। তারপরে নাও বল। তারপর আরেকটা এক্সাম্পল নেওয়া যায় বল। বল মানে কি, বল এফ ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। বল সমান সমান কি, ভর গুণন ত্বরণ। তাহলে আমার যদি বলের মাত্রা দরকার হয়, মাত্রা বা মাত্রীয় সংকেত যাই দরকার হোক, তাহলে সেখানে কি এম এর মাত্রীয় সংকেত বসাতে হবে, এ এর মাত্রীয় সংকেত বসাতে হবে। এম যে আছে, ভরের মাত্রীয় সংকেত কি, ক্যাপিটাল এম।
এ কি? এ হচ্ছে ত্বরণ। ত্বরণের মাত্রিক সংকেত কি হবে? ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়। ওকে, বেগ মানে কি আবার? সরণ বাই সময়, হ্যাঁ কি না? তার মানে আফটার অল কি হচ্ছে? সরণ বাই সময় স্কোয়ার। সরণ কি? সরণ হচ্ছে একটি দৈর্ঘ্য, তার মানে এল, সময় টি, স্কোয়ার আছে তাই স্কোয়ার বুঝলো। তাহলে ত্বরণের মাত্রিক সংকেত কি হবে? এল টি টু দি পাওয়ার -2 বসিয়ে দাও, এল টি টু দি পাওয়ার -2। তার মানে বলের মাত্রা কি হচ্ছে? বলের মাত্রা হচ্ছে এম এর পাওয়ার কত? 1, এল এর পাওয়ার কত? 1, টি এর পাওয়ার কত? -2। তারপরে যদি বলি ক্ষেত্রফল, দেখো মাত্রা তো আর লিখে শেষ করা যাবে না, বইয়ে চার্ট দেওয়া আছে সেটাও মুখস্থ করে শেষ করা যাবে না। সো 1 বাই 1 প্রত্যেকটা রাশির সঙ্গে পরিচয় হবে এবং তাদের মাত্রা আপনি আমাদের মাথায় ঢুকে যাবে। তার আগে এই চ্যাপ্টারকে ডিল করতে গেলে কিছু বেসিক জিনিসের মাত্রা আমাদের মাথায় রাখতে হবে। সেই বেসিক জিনিসগুলি আমি এখানে লেখার চেষ্টা করছি, ঠিক আছে? সরি, ক্ষেত্রফল না, এরপরে হবে কি? চাপ। চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত লম্ব বল হচ্ছে চাপ। তাহলে যদি আমার পি এর চাপের মাত্রা দরকার হয়, তাহলে এফ এর মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। এফ এর মাত্রা আমি একটু মাত্রিক সংকেত দেখলাম, এম এল টি টু দি পাওয়ার -2, এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার, তাহলে কি চলে আসলো? এম এল টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -2, হ্যাঁ কি না? তার মানে এর মাত্রা কত হচ্ছে? চাপের মাত্রা কত হচ্ছে? 1 - 1 - 2, 1 - 1 - 2। তো এরকম আমাদের অসংখ্য কিন্তু ভৌত রাশির মাত্রা আছে, যেটাকে লিখে মুখস্থ করে শেষ করা সম্ভব নয়। ওকে, তো তোমরা চার্টে যেগুলো আছে আমি তাও লিখে দিচ্ছি, এই জিনিসগুলো লাগবে। বল, চাপ, তারপরে কি লাগবে? তারপরে লাগবে হচ্ছে ভরবেগ, ঠিক আছে, ত্বরণ, তারপর কি লাগবে? ভরবেগ, ত্বরণ, ঘনত্ব, ঠিক আছে, তারপর হচ্ছে সরণ, বেগ। এই ভৌত রাশিগুলোর মাত্রা কিন্তু আমাদের এই চ্যাপ্টার করার জন্য জানতে হবে, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টার থেকে 3 নম্বর আছে, তো 3 নম্বরে মাত্রা বিশ্লেষণ থেকে ত্রুটি নির্ণয় থেকেই চলে আসে, ঠিক আছে? ওগুলোই সিলেবাসে আছে আমাদের। যাই হোক, আশা করি মাত্রা বলতে কি বুঝি আমি এবং মাত্রা এবং মাত্রিক সংকেতের মধ্যে পার্থক্য কি সেটা কিন্তু আমি বোঝালাম। চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে মাত্রা বিশ্লেষণ। নেক্সট কি? নেক্সট হচ্ছে মাত্রা বিশ্লেষণ। এই যে ধরো আমি ফোর্স লিখলাম, ফোর্স কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, বা ফোর্সের ডাইমেনশন কি? ফোর্সের ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। মাত্রা বিশ্লেষণ মানে হচ্ছে এই যে এফ আছে, এফের মাত্রা সেটা কি কার উপর নির্ভর করছে? ভরের উপর নির্ভর করছে, ঠিক আছে? এফের মাত্রা কার উপর নির্ভর করছে? এল এর উপর নির্ভর করছে। এফের মাত্রা কার উপর নির্ভর করছে? টি এর উপর নির্ভর করছে। এবং কিভাবে নির্ভর করছে? এফের মাত্রা এম এর সমানুপাতিক, এল এর সমানুপাতিক, টি এর ব্যস্তানুপাতিক। এই জিনিসটাকেই বলা হচ্ছে কি? মাত্রা বিশ্লেষণ বা ডাইমেনশনাল অ্যানালাইসিস। মাত্রা বিশ্লেষণ বা ডাইমেনশনাল অ্যানালাইসিস, ঠিক আছে? এই মাত্রা বিশ্লেষণ এর নীতি আছে, সেটা আমরা পড়তে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সমমাত্রিক নীতি। আমাদের কি আছে? আমাদের আছে সমমাত্রিক নীতি। চলো এই জিনিসটা বোঝার চেষ্টা করি, খুব ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমমাত্রিক নীতি।
ধরো আমি একটা সমীকরণ লিখলাম, কি সমীকরণ? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এই সমীকরণটি সবারই কি পরিচিত একটি সমীকরণ, এই সমীকরণটি সবার একটি পরিচিত সমীকরণ। যেখানে এস কি, যেখানে এস হচ্ছে সরণ, ইউ কি, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ কি, এ হচ্ছে ত্বরণ, এবং টি কি, টি হচ্ছে সময়। চলো আমরা দেখি যে এস, এস যেটাকে লিখলাম তার মাত্রা কি হবে। এস এর মাত্রা হবে কি? এল, কারণ এস কি সরণ, সরণ একটি দৈর্ঘ্য প্রকাশ করছে, তাই দৈর্ঘ্যের মাত্রা কি হবে? এল। চলো আমরা দেখি ইউটি এর মাত্রা কি হবে। ইউ কি, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, টি হচ্ছে সময়। প্রাথমিক বেগ হোক যে বা অন্তিম বেগ হোক, ব্যাপারটা তো বেগ, তার মানে ওর মাত্রা কি হবে? বেগের মাত্রা হবে এল টু দি পাওয়ার -1। টাইম, তার ইনটু টাইম আছে, টাইমের মাত্রা কি হবে? ক্যাপিটাল টি। তাহলে আমার কি চলে আসলো? তাহলে আমার চলে আসলো এল। ওকে, চলো আমার দেখা যাক হাফ অফ এটি স্কোয়ারের মাত্রা কি হবে। হাফ অফ এটি স্কোয়ারের মাত্রা কি হবে? দেখো কোনো সংখ্যার মাত্রা কত হয়? 1 হয়। তার মানে কোনো সংখ্যা হচ্ছে মাত্রাহীন, কোনো সংখ্যা কি হয়? মাত্রাহীন হয়। তার মানে যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা সর্বদা মাত্রাহীন। আর মাত্রাহীন মানে মাত্রা কত হবে? মাত্রা হবে 1। যে কোনো সংখ্যা সর্বদা কি হয়? মাত্রাহীন হয়। মাত্রাহীন মানে ওই ভৌত রাশির মাত্রা কত হবে? 1 হবে। তা লিখলাম 1। এর মাত্রা কত? এল টি টু দি পাওয়ার -2। টি এর মাত্রা কত? টি স্কোয়ার আছে, তো স্কোয়ার বসলো, সো আলটিমেটলি কি আসছে? আলটিমেটলি আসছে এল। তার মানে এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ যে এস এর যা মাত্রা হবে ইউটি এর মাত্রাও সেম হচ্ছে, হ্যাঁ কি না? আর তার সাথে সাথে হাফ অফ এটি স্কোয়ারের মাত্রাও কিন্তু সেম হচ্ছে। এস এর যা মাত্রা হবে ইউটি এর মাত্রাও সেম হবে, হাফ অফ এটি স্কোয়ারের মাত্রাও সেম হবে। এটা হচ্ছে সমমাত্রিক নীতি। তবে সমমাত্রিক নীতির 1 নম্বর কনক্লুশন কি দাঁড়ালো? 1 নম্বর কনক্লুশন দাঁড়ালো নির্ভুল সমীকরণের বামপক্ষের মাত্রা এবং ডান পক্ষের মাত্রা সর্বদা কি হবে? সমান হবে, সর্বদা সমান হবে। এটা গেল 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত কি? 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে, দেখো ইউটি এর সঙ্গে যোগ আছে হাফ অফ এটি স্কোয়ার যোগ আছে। ইউটি এর মাত্রা কত? ইউটি এর মাত্রা হচ্ছে এল, হাফ অফ এটি স্কোয়ারের মাত্রা কত? এল। তার মানে যারা যোগ হচ্ছে তাদের মাত্রা কিন্তু সমান, যারা যোগ হচ্ছে তারা কিন্তু সমমাত্রিক রাশি, যারা যোগ হচ্ছে তারা সমমাত্রিক রাশি। তার মানে যদি দুটো রাশি বিয়োগ হয়, তার মানে যদি এই সমীকরণটি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই সমীকরণটি যদি মন্দনের ক্ষেত্রে হতো তাহলে কি হতো? এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রেও ইউটি আর হাফ অফ এটি স্কোয়ারের মাত্রা তো সেম আসতো। তার মানে কি বলতে হবে? যোগ বা বিয়োগ সর্বদা সমমাত্রিক রাশির মধ্যে হবে, সমমাত্রিক রাশির মধ্যে হবে। যোগ বা বিয়োগ সর্বদা সমমাত্রিক রাশির মধ্যে হবে। এবার দেখো হাফ অফ এটি স্কোয়ার কি? দেখো হাফ অফ এটি স্কোয়ারের দিকে তাকাও, বলো তো এ আর টি এর মাত্রা কি সেম? একদম উত্তর হচ্ছে না, কিন্তু তারা গুণ হচ্ছে। তার মানে কি বলতে পারি?
যাদের মধ্যে গুণ বা ভাগ হয় তারা ভিন্ন মাত্রার রাশি হলেও কোনো সমস্যা নেই। যাদের মধ্যে গুণ বা ভাগ হচ্ছে তারা ভিন্ন মাত্রার রাশি হলেও সমস্যা নেই। তার মানে কি গুণ বা ভাগ ভিন্ন মাত্রার রাশির মধ্যেও হতে পারে, ভিন্ন মাত্রার রাশির মধ্যেও হতে পারে। গুণ বা ভাগ ভিন্ন মাত্রার রাশির মধ্যেও কিন্তু হতে পারে। বোঝা গেল? আচ্ছা, তাহলে যে কোনো, এখানে যে ইম্পর্টেন্ট জিনিসটা বললাম, যে কোনো সংখ্যা সর্বদা কি হয়? সর্বদা হয় মাত্রাহীন। ঠিক আছে, তার সাথে সাথে কিছু পয়েন্ট নোট করে রাখো যে কি ই টু দি পাওয়ার যাই থাকুক না কেন, সাপোজ ই টু দি পাওয়ার এ বি আছে, ঠিক আছে, ই টু দি পাওয়ার এ বি আছে, এ বি আমি জানি না কি, তাহলে আমাকে কি বলতে হবে? ই এর পাওয়ার যেটা আছে সেটা সর্বদা একটা সংখ্যা হয়। ই এর পাওয়ার কি হয়? সর্বদা একটি সংখ্যা। তার মানে এ বি একটি সংখ্যা, এ বি একটি কি হয়? কি হবে? একটি সংখ্যা হবে। তার মানে বলছে যে কোনো সংখ্যা মাত্রাহীন, তার মানে এ বি এর মাত্রা কত হবে? 1 হবে। তার সাথে সাথে কি বলা যায়? তার সাথে সাথে বলা যায় যে সাপোজ সাইন কে এক্স আছে, তাহলে সাইনের ভেতরে কি থাকে? সাইনের ভেতরে যেটা থাকে সেটা কি? সেটা হচ্ছে কোণ, হ্যাঁ কি না? কোণ কি? কোণ হচ্ছে একটি মাত্রাহীন রাশি। কোণ কি? কোণ একটি মাত্রাহীন, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু একক যুক্ত রাশি। কোণ একটি মাত্রাহীন কিন্তু একক যুক্ত রাশি। তার মানে আফটার অল সাইনের ভেতরে যেটা থাকে সেটা যদি কোণ হয়, কোণের যদি মাত্রা না থাকে, তাহলে কে এক্স এর মাত্রা কত হবে? কে এক্স এর মাত্রা হবে 1। আমরা যখন কোয়েশ্চেন দেখব তখন ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে। ওকে, বোঝা গেল? ফাইন। এবারে যে মাত্রা বিশ্লেষণ নীতি বা সমমাত্রিক যে নীতি আমরা পড়লাম, বেসিক্যালি সমমাত্রিক নীতি, সেটার প্রয়োগ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। প্রথম প্রয়োগ হচ্ছে অজ্ঞাত রাশির মাত্রা নির্ণয় করা। প্রথম প্রয়োগ কি? প্রথম প্রয়োগ হচ্ছে অজ্ঞাত রাশির মাত্রা নির্ণয় করা। তো এখানে দেখো একটা প্রবলেম দেওয়া আছে, কোয়েশ্চেনের মাধ্যমে আমরা এটাকে শিখব। কি দেওয়া আছে? দেওয়া আছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে কি আর টি। কি দেওয়া আছে? পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি। ঠিক আছে, যেখানে পি কি? পি হচ্ছে চাপ। পি কি? পি হচ্ছে চাপ। ভি হচ্ছে কি? ভি হচ্ছে আয়তন। আর কি? আর হচ্ছে গ্যাস ধ্রুবক। ক্যাপিটাল টি কি? সময়। সরি, ক্যাপিটাল টি হচ্ছে তাপমাত্রা। এখানে ক্যাপিটাল টি কি? ক্যাপিটাল টি হচ্ছে তাপমাত্রা। বলেছে এ আর বি এর মাত্রীয় সংকেত বা মাত্রা নির্ণয় করো। কি করে বের করব? দেখো, পি এর সঙ্গে কে যোগ আছে? এ বাই ভি স্কোয়ার যোগ আছে। পি এর সঙ্গে কে যোগ আছে? এ বাই ভি স্কোয়ার যোগ আছে। তো সমমাত্রিক নীতির সেই যে কনক্লুশন বা সিদ্ধান্ত কি, যে যোগ বা বিয়োগ সর্বদা সমমাত্রিক রাশির মধ্যেই সম্ভব। তার মানে যেহেতু পি এর সঙ্গে এ বাই ভি স্কোয়ার যোগ আছে, তার মানে নিশ্চয়ই এ বাই ভি স্কোয়ারের যে মাত্রা সেটা পি এর মাত্রার সমান হতেই হবে। তাহলে এর মাত্রা কি হবে? এর মাত্রা হবে পি এর মাত্রা গুণন ভি স্কোয়ারের মাত্রা। ওকে, বোঝা গেল? আচ্ছা, তোমরা দেখো এর মাত্রা কি হচ্ছে? পি এর মাত্রা বসাও। পি এর মাত্রা একটু আগে দেখলাম কি? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 ইন্টু ভি মানে হচ্ছে কি আয়তন। আয়তনের মাত্রা কি হয়? এল কিউব হয়। আয়তনের মাত্রা কি হয়? এল কিউব। তো ভি এর জন্য কি বসবে? এল কিউব, তার স্কোয়ার আছে, তাই এল টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে। তাই কি হয়ে যাচ্ছে? এল টু দি পাওয়ার 6। তাহলে এর মাত্রা কি দাঁড়াচ্ছে? এর মাত্রা দাঁড়াচ্ছে এম, দেখো এল টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার 6 মিলে হয়ে যাচ্ছে এল টু দি পাওয়ার 5
ইন্টু টি টু দি পাওয়ার -2। ওকে, বোঝা গেল? ভেরি ইজি, একদম সেই যে কনক্লুশন যোগ বা বিয়োগ সর্বদা সমমাত্রিক রাশির মধ্যে হয় তারই প্রয়োগ করছি আমরা এখানে। এবার বি এর ক্ষেত্রে আসো। বি দেখো ভি থেকে বিয়োগ আছে, তার মানে বি এর যা মাত্রা সেটা অবশ্যই ভি এর মাত্রার কি হবে? সমান হবে। তার মানে বি যেটা আছে তার মাত্রা হবে, ভি এর মাত্রা কত? এল কিউব। বোঝা গেল? এই হচ্ছে এ এবং বি এর মাত্রীয় সংকেত। ক্লিয়ার? বারবার আমি মাত্রা মাত্রা বলছি, মাত্রা মানে মাত্রীয় সংকেত, চলতি ভাষায় মাত্রীয় সংকেতকেই আমরা মাত্রা বলে থাকি, ঠিক আছে? কিন্তু আসল ডিফারেন্সটা কিন্তু আমি আগেই বললাম, মাত্রা মানে হচ্ছে ওই ব্র্যাকেটে এম এর পাওয়ার কমা এল এর পাওয়ার কমা টি এর পাওয়ার, সেটা হচ্ছে মাত্রা। মাত্রীয় সংকেত হচ্ছে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড ফর্ম, সেটা হচ্ছে মাত্রীয় সংকেত। ওকে, ফাইন। তারপর নেক্সট আরেকটা প্রবলেম আছে। এই চ্যাপ্টারটাকে কিন্তু আমরা প্রবলেমের মাধ্যমেই সবথেকে ভালো শিখতে পারবো, ঠিক আছে? কি বলা আছে? আলফা এবং বিটা এর মাত্রীয় সংকেত কি হবে? আলফা এবং বিটা এর মাত্রীয় সংকেত কি হবে? এফ মানে কি? এফ মানে হচ্ছে ফোর্স, মানে বল। এবং ভি মানে কি? ভি মানে হচ্ছে বেগ। আর টি কি? টি মানে হচ্ছে সময়। প্রথম কথা, সাইন বিটা টি আছে, তার মানে সাইনের ভেতরে কে আছে? বিটা টি। তাহলে বিটা টি এর মাত্রা কি হবে? বিটা টি এর মাত্রা হবে 1, কারণ সাইন কস ট্যান এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, এদের ভেতরে যে থাকে তার মাত্রা কি হয়? তার মাত্রা হয় 1। তাহলে বিটার মাত্রা কি হবে? বিটার মাত্রা হবে 1/t, দ্যাট ইজ 1/T, মানে হচ্ছে টি টু দি পাওয়ার -1। ওকে, মানে হচ্ছে টি টু দি পাওয়ার -1, বিটার বেরিয়ে গেল। এবার কে আছে? এবার বের করতে হবে আমার আলফার মাত্রা। এবার কি বের করতে হবে? আলফার মাত্রা। দেখো, আলফা ইজ ইকুয়াল টু কি? f/v² ইন্টু সাইন বিটা টি। তো সাইন বিটা টি যে পার্টটা আছে তার মাত্রা কত? তার মাত্রা তো 1 হয়ে গেছে, হ্যাঁ কি না? তার মাত্রা কত হয়ে গেছে? 1 সাইন বিটা টি লিখতে হয়, তাই লিখলাম। এবার মাত্রা বসাও। বলের মাত্রা হচ্ছে ml টি টু দি পাওয়ার -2, ভি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার ইন্টু 1। এবার করো, এম এল টি টু দি পাওয়ার -2 এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তার মানে কি আসছে? এম এল টু দি পাওয়ার -1। আলফার মাত্রা আসছে এম এল টু দি পাওয়ার -1। এটা হচ্ছে একটা টাইপ। এই টাইপের থেকে একটা প্রবলেম তোমরা পরীক্ষাতে পাবে, এমসিকিউতে পাবে, এবং এমসিকিউ পরীক্ষা আমাদের 35খানা এমসিকিউ আছে, 35টি এমসিকিউ। ওকে, বোঝা গেল? চলো নেক্সটে যাওয়া যাক। আচ্ছা, সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে সেই সমমাত্রিক নীতি বা মাত্রা বিশ্লেষণের নীতির দ্বিতীয় প্রয়োগ, কোনো সমীকরণের নির্ভুলতা যাচাই। কোনো সমীকরণের নির্ভুলতা যাচাই মানে ধরো আমি একটা সমীকরণ লিখলাম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, ঠিক আছে? তো মাত্রা বিশ্লেষণের নীতি কি বলেছে? মাত্রা বিশ্লেষণের নীতি বলেছে ভি স্কোয়ারের যা মাত্রা হবে ইউ স্কোয়ারের মাত্রাও সেম হবে, 2s এর মাত্রাও সেম হবে। তাহলে দেখি ভি স্কোয়ারের মাত্রা কি হচ্ছে? ভি স্কোয়ারের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার, দ্যাট ইজ এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ইউ স্কোয়ারের মাত্রা কি হচ্ছে? ইউ মানে বেগ, এল টি টু দি পাওয়ার -1 স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। 2s, 2 কি একটি সংখ্যা, তার মাত্রা কি হয়? 1, এস এর মাত্রা হয় এল, তার মানে এটা এল চলে আসছে। তার মানে এই সমীকরণটি ঠিক নয়, এটি একটি ভুল সমীকরণ, ঠিক আছে? তাহলে আসল সমীকরণটা কি ছিল?
আসল সমীকরণটা যদি মনে করতে পারো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as ছিল। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as ছিল। ওকে, এখানে দেখো ভি স্কোয়ারের ডাইমেনশন কি, মাত্রা কি হয়? ভি স্কোয়ারের মাত্রা হবে কি এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। ইউ স্কোয়ারের মাত্রা কি হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। 2as এর মাত্রা কি হবে, 2 এর জন্য মাত্রা 1, এর জন্য এল টু দি পাওয়ার মাইনাস 1, সরি নট মাইনাস 1, মাইনাস 2, ইন্টু এস এর জন্য এল, সো আফটার অল এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। এবার দেখো এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। তার মানে এই সমীকরণটি কি আছে? এই সমীকরণটি একদম ওকে আছে। এই সমীকরণটি একদম কি আছে? ওকে আছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় প্রয়োগ। চলো নেক্সটে যাই। বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়। বিভিন্ন ভৌত রাশির মধ্যে কি সম্পর্ক নির্ণয়। ওকে, এটা আমার হচ্ছে তৃতীয় প্রয়োগ, মাত্রা বিশ্লেষণের তৃতীয় প্রয়োগ, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিভাবে করে দেখো, কোশ্চেন এইভাবে আসবে। যদি শক্তি ব্র্যাকেটে দেওয়া আছে ই, বেগ ভি এবং সময় টিকে মৌলিক একক হিসেবে গণ্য করা হয়, তবে পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কি হবে? ঠিক আছে, তবে বলেছে পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কি হবে। আচ্ছা দেখো, পৃষ্ঠটান যেটা আছে সেটার মাত্রীয় সংকেত মৌলিক রাশির ওপর, মৌলিক রাশি হিসাবে, মৌলিক রাশির উপর নির্ভর করে তার মাত্রীয় সংকেত কি হয়? তার মাত্রীয় সংকেত হয় এম টি টু দি পাওয়ার মাইনাস 2। এটা তোমরা জানো না, তাই আগে বলে রাখলাম যে পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত অ্যাকচুয়ালি কি এম টি টু দি পাওয়ার মাইনাস 2। কিন্তু এখানে প্রশ্নটা কি বলেছে, পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত বের করব, কিন্তু কাদেরকে মৌলিক একক হিসেবে ধরব? শক্তি, বেগ এবং সময়কে মৌলিক একক হিসাবে ধরব। আমি যে এম টি টু দি পাওয়ার মাইনাস 2 লিখলাম, এখানে আমরা মৌলিক একক হিসেবে কাদের ধরেছি? ভর, দৈর্ঘ্য এবং সময়কে ধরেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মৌলিক একক হিসাবে কাদের ধরতে হবে? শক্তি, বেগ এবং সময়কে। ঠিক আছে, চলো এটাকে কিভাবে আমরা হ্যান্ডেল করব। আমরা সবার প্রথমে লিখব এস ইজ ইকুয়াল টু, যাদেরকে মৌলিক একক হিসেবে ধরতে বলেছে, প্রথম কথা হচ্ছে শক্তি, তাই ই টু দি পাওয়ার এক্স। পরেরটা বলেছে বেগ, ভি টু দি পাওয়ার ওয়াই। পরেরটা বলেছে সময়, টি টু দি পাওয়ার জেড। এভাবে প্রথমে আমাকে লিখতে হবে ই টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড। কারণ আমি তো জানি না এক্স ওয়াই জেডের ভ্যালু কী হবে, তাই না? আমি তো জানি না এক্স ওয়াই জেডের ভ্যালু কী হবে, কীভাবে নির্ভর করছে সেটা তো জানি না। আমি জানি যে এস নির্ভর করছে কার ওপর? ই, ভি এবং টি এর ওপর, কিন্তু কীভাবে নির্ভর করছে সেটা জানি না। সেজন্যই আমি এক্স ওয়াই জেড ধরে নিলাম, তারপরে আমি সেই এক্স ওয়াই জেডের ভ্যালু বের করার দিকে এগোবো। ওকে, বোঝা গেল? এবার প্রশ্ন, স্যার আমি যদি ভি টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড ধরতাম, তাহলে কি স্যার ভুল হবে? একদম ভুল হবে না, একদম ভুল হবে না। আলটিমেটলি তোমাকে যে তিনটে ভৌত রাশি দেওয়া আছে তাদের পাওয়ার এক্স ওয়াই জেড নিতে হবে। সেটা তুমি ভি আগে নিতে পারো, তুমি টি আগে নিতে পারো, যা খুশি করতে পারো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে এই যে মৌলিক রাশি হিসাবে যে মাত্রা হয় সেটা বসিয়ে দাও। তাহলে এসের মাত্রা কত? এসের মাত্রা হচ্ছে এম, তাহলে এম টু দি পাওয়ার 1 লেখা যায়। এল নেই, তাই এল টু দি পাওয়ার 0 লেখা যায়। টি টু দি পাওয়ার মাইনাস 2। আচ্ছা, ই এর মাত্রা কি? ই হচ্ছে শক্তি। শক্তি মানে কি? কার্য। কার্য হচ্ছে বল গুণন সরণ। বলের জন্য কি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। বলের জন্য কি? বল হচ্ছে, মনে করো বলের জন্য হচ্ছে কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, তার সঙ্গে সরণ গুণ করব, তার মানে কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, বোঝা গেল? নেক্সট ভি। ভি কি? ভি হচ্ছে বেগ। বেগ হচ্ছে এল টু দি পাওয়ার মাইনাস 1। আচ্ছা, এখানে এক্স দিতে হবে কিন্তু, কারণ ই টু দি পাওয়ার এক্স আছে, এক্সটা দিতে হবে। ভি এল টু দি পাওয়ার মাইনাস 1, পাওয়ার কি আছে? ওয়াই, ওয়াই দাও।
টি হচ্ছে সময়, সময় তো টি টি থাকে, হ্যাঁ কি না? টি টু দি পাওয়ার জেড দাও, বলে বুঝতে পারলে কি না? নেক্সট হচ্ছে এম টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার 2x টি টু দি পাওয়ার -2x। আবার লেখো এল টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার -y টি টু দি পাওয়ার জেড, লেখা যায়? আচ্ছা, এবার সবগুলো এমকে একসঙ্গে লেখো। এম একটাই আছে, তাই একটাই যা ছিল বসলো। এল টু দি পাওয়ার, দেখো এল টু দি পাওয়ার কি আছে? এল টু দি পাওয়ার, 1 মিনিট, এখানে একটু ভুল হয়েছে, এখানে একটু ভুল হয়েছে, এটা হবে ওয়াই, তাই না? তাহলে এল টু দি পাওয়ার 2x প্লাস ওয়াই টি টু দি পাওয়ার -2x -y -z, পাওয়ারগুলোকে একসঙ্গে লিখলাম। ওকে, ফাইন। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে 1 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার -2। তার মানে এখানে আমরা বলতে পারি, এখানে আমরা তুলনা করে দেই পাওয়ারের। তাহলে রাইট হ্যান্ড সাইডে এক্স, এম এর পাওয়ার কত? এক্স। লেফট হ্যান্ড সাইডে এম এর পাওয়ার কত? 1। তাহলে এক্স ইজুকাল টু কত দাঁড়ালো? এক্স ইজুকাল টু দাঁড়ালো 1। তারপরে এল এর পাওয়ার করি 2x প্লাস ওয়াই ইজুকাল টু কত দাঁড়ালো? 0। তার মানে ওয়াই ইজুকাল টু -2x। এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে -2। তারপরেরটা জেডের টি এর পাওয়ার করো, -2x -y প্লাস -z ইজ ইকুয়াল টু -2। তাহলে জেডের ভ্যালু কত হবে? 2x প্লাস ওয়াই -2। ও, এটা -z আছে, -z আছে, তার মানে এখানে মাইনাস বসাও, এখানে মাইনাস বসাও, এখানে মাইনাস বসাও, এখানে প্লাস বসাও। আচ্ছা, এবার মাইনাস এক্সের ভ্যালু কত? 1, তাহলে -2। ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -2, তাই হচ্ছে +2, হ্যাঁ কি না? আর কি দাঁড়ালো? আর দাঁড়ালো 1 মিনিট, -2 × 1 মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -2। ওকে, বোঝা গেল? আর জেডের ভ্যালু কত? জেডের, হ্যাঁ জেডের ভ্যালু তো বের করব, তাই না? তাহলে আফটার অল 1 মিনিট -2x -y -z ইজ ইকুয়াল টু কত আসছে? -2। এক্স কত আসছে? 1, ওয়াই কত আসছে? -2, তাই না? এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে কত? -2। সো আফটার অল -2 + 2 তার মানে 2 দাঁড়াচ্ছে। কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে জেডের ভ্যালু দাঁড়াচ্ছে 2। তাই কি হবে? আরেকবার চেক করে নিই। ওকে, একবার চেক করে নিই, দাঁড়াও। এম টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার -2 এম এল স্কোয়ার টি টু দি এক্স 2x -2x এল টি এল টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার -y টি টু দি পাওয়ার জেড এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার 2x প্লাস ওয়াই টি টু দি পাওয়ার -2x -y প্লাস জেড। এই জায়গাটাতে গন্ডগোল হচ্ছিল, এই জায়গাটাতে গন্ডগোল হচ্ছিল, এই জায়গাটাতে গন্ডগোল হওয়াতে টোটাল হিসাবটাই গন্ডগোল হয়ে যাচ্ছিল। এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে। জেড ইজুকাল টু কী দাঁড়াচ্ছে? জেড ইজুকাল টু দাঁড়াচ্ছে 2x প্লাস ওয়াই -2। এক্সের ভ্যালু 1 বসালে 2, ওয়াইয়ের ভ্যালু -2 তার মানে কত আসছে? জেডের ভ্যালু আসছে -2। এবার যে প্রথম যে ইকুয়েশনটা, সমীকরণটা ধরেছিলাম, সেখানে আমি ভ্যালুগুলো বসিয়ে দেব। তাহলে এস এর মাত্রিয় সংকেত কী হবে? এস এর মাত্রিয় সংকেত হবে ই টু দি পাওয়ার এক্সের ভ্যালু কত বেরোলো? 1। ভি টু দি পাওয়ার ওয়াইয়ের ভ্যালু কত বেরোলো? ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -2। টি টু দি পাওয়ার জেডের ভ্যালু কত বেরোলো? -2। এটাই হবে আমার কি? এটাই হবে আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। ওকে, বোঝা গেল সিস্টেমটা? সিস্টেমটা হচ্ছে এটা। প্রথমে তোমাকে যার মাত্রিয় সংকেত বের করতে বলবে, সেই ভৌত রাশি ইজ ইকুয়াল টু যাদেরকে মৌলিক একক হিসাবে ধরতে হবে তাদের পাওয়ার,
হিসাবে লিখতে হবে। তারপরে মৌলিক রাশি হিসাবে যে মাত্রা হয় সেটা বসিয়ে পাওয়ার ইকুয়েট করে প্রথম যে সমীকরণ আছে সেই সমীকরণে পাওয়ারগুলো বসাতে হবে, ব্যাস এতটুকুই। ওকে, চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সটে একই টাইপের আরেকটা আছে, চলো করে নিই। বলেছে বল, বেগ এবং সময়কে মৌলিক রাশি ধরলে ভরের মাত্রা কি হবে? কাদেরকে মৌলিক রাশি ধরবো? বল, বেগ এবং সময়। কার মাত্রা বের করব? ভরের মাত্রা। চলো লিখি, ভর ইজ ইকুয়াল টু এফ টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড। ভরের মাত্রা কি হবে? ভরের মাত্রা হবে, এটা হচ্ছে এক নম্বর সমীকরণ, এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। এটাই তো ভরের মাত্রীয় সংকেত। আচ্ছা, বলের লেখো, এম এল টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার এক্স, বেগ এল টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার ওয়াই, টি টাইমের জন্য টি হবে টি টু দি পাওয়ার জেড, অর এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু, দেখো এম টু দি পাওয়ার এক্স অনলি হবে, এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হবে, টি টু দি পাওয়ার -2x -y প্লাস জেড হবে। ওকে, হ্যাঁ কি না? -2x -y প্লাস জেড। এবার দুপাশের পাওয়ার ইকুয়েট করি। এক্স ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 1। এক্স ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো? 1। এক্স প্লাস ওয়াই কত দাঁড়াবে? 0। তাহলে ওয়াই কত দাঁড়াচ্ছে? -(x). তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে? এক্স হচ্ছে 1, তাহলে হচ্ছে -1। -2x -y প্লাস জেড ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে জেড ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 2x প্লাস ওয়াই। 2 × 1 -1, দ্যাট ইজ জেডের ভ্যালু কত দাঁড়াচ্ছে? 1। হয়ে গেল। তার মানে আফটার অল এম এর মাত্রা কি হবে? এম এর মাত্রা হবে এফ টু দি পাওয়ার এক্স মানে 1, ভি টু দি পাওয়ার ওয়াই মানে -1, টি টু দি পাওয়ার জেড মানে 1। এটাই হচ্ছে আবার কি? এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, বোঝা গেল? আচ্ছা, নেক্সটে যাওয়া যাক। চলো নেক্সটে যাই। আজকে যা পড়লাম, নেক্সট হচ্ছে আজকে যা পড়লাম তার থেকে কয়েকটা প্রবলেম চলো প্র্যাকটিস করে ফেলি, কারণ এগুলোই আমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, কারণ আজকের থিওরি যে ডিসকাশন সেটা শেষ। এখন এই থিওরির উপর বেস করে কয়েকটা প্রবলেম আমরা করলে আমাদের প্রিপারেশনটা একদম কংক্রিট হয়ে যাবে। ঠিক আছে, সো কোয়েশ্চেন ফর প্র্যাকটিস। প্রথম কোয়েশ্চেন দেখো কি লেখা আছে। প্রথম কোয়েশ্চেন লেখা আছে, সময়ের সঙ্গে কোনো ভৌত রাশি পি এর সম্পর্ক হলো পি ইজ ইকুয়াল টু p0 e⁻⁻t², যেখানে আলফা একটি ধ্রুবক। বলেছে আলফা এর মাত্রা কি হবে? আমি কি বলেছি? আমি বলেছি ই এর যা পাওয়ার হবে, সেই ই এর পাওয়ার কি হবে? অলওয়েজ ই এর পাওয়ার হবে ইউনিটলেস বা মাত্রাহীন। তার মানে এটাকে এভাবে লেখা যায় কি? p is equal to p0 1/e⁻⁴t²। তার মানে যেহেতু ই এর পাওয়ার মাত্রাহীন হবে, তার মানে আলফা টি স্কোয়ারের মাত্রা কত হবে? 1 হবে। মাত্রাহীন মানে মাত্রা কত? 1। তাহলে আলফার মাত্রা কি হবে? আলফার মাত্রা হবে 1/t²। ওকে, আলফার মাত্রা কত হচ্ছে? 1/t², দ্যাট ইজ 1/t², তার মানে হচ্ছে t⁻²। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে t⁻², অপশান বি। ওকে, বোঝা গেল? চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে। এ ও বি দুটি রাশির মাত্রা ভিন্ন, নিচের গাণিতিক ক্রিয়াগুলির মধ্যে কোনটি বাস্তবে সম্ভব? দুটি আলাদা আলাদা রাশির মধ্যে কিন্তু কখনোই দুটি আলাদা আলাদা বা ভিন্ন রাশির মধ্যে কি যোগ বিয়োগ হয়? যোগ বিয়োগ হয় না। কি হয়? গুণ বা ভাগ হয়। দুটি ভিন্ন রাশি, ভিন্ন
মাত্রার রাশির মধ্যে কি সম্ভব? গুণ বা ভাগ সম্ভব, যোগ বা বিয়োগ কখনোই সম্ভব নয়। ওকে, বোঝা গেল? নেক্সট, হ্যাঁ এটাই লাস্ট আমাদের। নেক্সট কি আছে দেখো, কি বলা আছে? বলা আছে, এক মিনিট, হ্যাঁ, একটি বস্তুকণার ক্ষেত্রে দূরত্ব এবং সময়ের মধ্যে সম্পর্কটি হলো s ইজ ইকুয়াল টু a প্লাস bt প্লাস ct স্কোয়ার প্লাস dt কিউব। বলেছে নিচের কোনটি ত্বরণের মাত্রা সূচিত করে? নিচের কোনটি ত্বরণের মাত্রা সূচিত করে? কিভাবে করব? আমরা জানি প্রত্যেকটি এ বি সি ডি এদের মাত্রা আমরা কিভাবে বের করতে পারি? মাত্রা বিশ্লেষণের নীতির মাধ্যমে। কারণ এস এর মাত্রা সমান সমান এ এর মাত্রা সমান সমান বিটি এর মাত্রা সমান সমান সিটি স্কোয়ারের মাত্রা সমান সমান ডিটি কিউবের মাত্রা, হ্যাঁ কি না? তার মানে এর মাত্রা কি হচ্ছে? এস এর মাত্রা সমান হচ্ছে, এস মানে কি? এস মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের মাত্রা কি হবে? এল হবে। তাহলে এ কি ত্বরণের মাত্রার সমান হচ্ছে? কারণ ত্বরণের মাত্রা কি? L⁻⁻²। তাহলে এ হচ্ছে না। চলো বি এর জন্য চেক করি। বি এর মাত্রা ইজ ইকুয়াল টু, বি এর মাত্রা লিখে দিলে বুঝতে পারবে না। বি টি এর মাত্রা কার সমান হবে? এস এর মাত্রার সমান হবে। তার মানে বি এর মাত্রা কি হচ্ছে? এস এর মাত্রা বাই টি এর মাত্রা। এস এর মাত্রা কি? এস এর মাত্রা হচ্ছে এল, টি এর মাত্রা কি? টি, তার মানে কি হচ্ছে L⁻⁻1। তাহলে বি এর মাত্রা কি ত্বরণের মাত্রা সমান হলো? L⁻⁻2 হলো কি? হলো না। তাহলে এটাও হবে না। চলো তাহলে কার জন্য চেক করব? চেক করব সি এর জন্য। দেখো সি টি স্কোয়ারের মাত্রা কার সমান? এস এর সমান। তাহলে সি এর মাত্রা কার সমান হবে? এস বাই টি স্কোয়ারের মাত্রার সমান হবে। এস এর মাত্রা কি? এল, টি এর মাত্রা কি? টি, স্কোয়ার আছে তাই স্কোয়ার, তা কি হলো? L⁻⁻²। তার মানে L⁻⁻² যেহেতু আসলো, তার মানে সি ত্বরণের মাত্রা সূচিত করে। কোনটি ত্বরণের মাত্রা সূচিত করবে? সি ত্বরণের মাত্রা সূচিত করবে। ওকে, তাহলে এই ছিল আমাদের ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা কী কী শিখলাম? ফার্স্ট ক্লাসে শিখলাম মাত্রা বিশ্লেষণ, মাত্রা বিশ্লেষণের নীতির প্রয়োগ। ঠিক আছে, পরের ক্লাসে আমরা কি শিখব? পরের ক্লাসে আমরা শিখব তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এবং ত্রুটি নির্ণয়। এই দুটো টপিক শিখে নিলেই আমাদের এই চ্যাপ্টার কভার হয়ে যাবে। তারপরে এই চ্যাপ্টার থেকে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করে আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে যাব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সাইনিং অফ। ভালো করে পড়াশোনা করতে থাকো।